ব্যাপারটাকে একটু বোঝাই, ঠিক আছে? বলতে পারি জাস্টিসের মাধ্যমে সোশ্যাল ডিফরমেশন স্টার্ট হয়েছিল। সোশ্যাল ডিফরমেশন বলতে হচ্ছে প্রিজেন্ট সিস্টেমকে চেঞ্জ করা হয়েছিল। জাস্টিস মেন সাজেস্ট করছে হচ্ছে রিহ্যাবিলিটেশন প্রবলেম। রিহ্যাবিলিটেশন প্রবলেম বলতে পুনর্বাসস্থান সংক্রান্ত যে সমস্যাটা রয়েছে, তোকে চোর বলে ধরা হলো, তোকে শাস্তি দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, এবার তারপরের যে লাইফটা তুই লিড করবি সেই লাইফটা কিভাবে লিড করবি। এবার ধরে জাস্টিসকে পড়ার অনেক রকমের অ্যাপ্রোচ আছে। মানে এরকম ভাবে ভাব, মাই লাস্ট ডেজেস পড়েছিস না সবাই? হ্যাঁ, মাই লাস্ট ডেজেসের জাস্টিস কেমন ছিল? ছেলেরা বল, কোন ক্যারেক্টারটাকে তুই সাজেস্ট করবি ভালো, ডিউক না ডাচেস? মাই লাস্ট ডেজেস কিভাবে পড়ে কিভাবে বুঝবো ভালো ক্যারেক্টার কি আছে? ডাচেস ভালো ছিল। কেন ভালো? লিবারাল ছিল। আর কেন ভালো বল, যারা ডাচেস পরিচিত বল। গুড। এবার ধরুন দেবুর বউ ডাচেসের মতন হলো, দেবু কি করবে? মানে আমার কোশ্চেনটা হলো হচ্ছে দেবুর বউ কার মতন হলো? আমি ওই জিনিসটাই বোঝাচ্ছি। দেখ, যদি এখন দেবুর বউ ডাচেসের মতন হলো, তার মানে দেবুর বউ কি করবে? সবাইকে একই রকমেরই গুরুত্ব দেবে। সেটা বাড়ির চাকর হলো না কে হলো, ওর বুঝে লাভ নেই, সবাইকে দেখিয়ে আসবে। দেবুর জন্য কোনো স্পেশাল অ্যাটেনশন থাকবে না। ঠিক আছে, বল এবার দেবু কি করবে? এবার ধরনের দেখবি ডাচেসের ছবিটা আঁকা হয়েছিল তো, এবার ছবিটাতে ডাচেসের একটা লুক ছিল। ভাবনাটা হচ্ছে এরকম যে ওই লুকটা হাজব্যান্ডের প্রেজেন্স ছাড়া আসা উচিত না। এবার ডাচেসের ছবি কেউ আঁকছে আর তখন ডাচেসের ওরকম লুক চলে এসছে। দেবু এবার কি করে বল? বললেন বল, তুই বল। তারপরে কি করবে তুই আগে বল। দেবু তাহলে কি করবে যদি ওর হাতে অ্যাবসলিউট পাওয়ার থেকে থাকে? এটা কি তাহলে দেবুর মেন্টালিটি তুই বলতে চাইছিস? তাহলে দেখ, এবার ডাচেস যখন আমরা পড়ছি, তাহলে সেখানে কিন্তু তোকে যখন আমি ডাচেস পড়াবো, তোকে দেখবি আমি ডিউককে ভিলেন বানাবো আর ডাচেসকে ভালো বানাচ্ছি। তো এটা আমাদের পড়ার দৃষ্টিভঙ্গি। ধরুন হিস্ট্রি পড়ারও অনেক দৃষ্টিভঙ্গি আছে। তুই হিস্ট্রি পড়লি, তুই হিস্ট্রি পড়তে গিয়ে বুঝলি যে ইংরেজরা সব ক্ষতি করে দিয়ে চলে গেছে, ওরাই দেশে এক্সপ্লয়টেশন শুরু করেছে, তুই ভাবতে পারলি। এবার তুই যখন ভাবছিস যে ইংরেজরাই এক্সপ্লয়টেশন শুরু করলো, তার মানে ভারতবর্ষ আগে মহান দেশ ছিল, কেউ এক্সপ্লয়েট করেনি। আদৌ কি তাই? এবার ইংরেজরা চলে গেছে মানে কি ভারতবর্ষ থেকে এক্সপ্লয়টেশন চলে গেছে, তাই কি? ধরুন আজকের ডেটে এক্সপ্লয়টেশনের বেশি হচ্ছে। যে কাজ তুই করছিস সে কাজের তোকে ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না, লোকজনের দুর্বলতার সুযোগ নিয়ে অল্প পয়সায় কাজ করানো হচ্ছে। এটা ফাইন্যান্সিয়াল এক্সপ্লয়টেশন এরকম ভাবে করা হচ্ছে। তো ঠিক সেরকম জাস্টিসকে যখন পড়বো আমরা, তখন জাস্টিসকে আমরা দেখবো হচ্ছে একটা মানে ট্র্যাজিক ক্যারেক্টার হিসাবে। এবার জাস্ট খালি তোরা নিজেরা ভাব যে দেবু কি করলো। দেবুর বয়স কত রে? 26 ধরে দেবুর বয়স হচ্ছে 23। আরো প্রেম করলো একটা 26 বছরের মেয়ের সাথে। কোন মেয়ের সাথে প্রেম করছে? যে মেয়েটা বিবাহিত, ঠিক আছে, যার দুটো বাচ্চা রয়েছে। তো এবার ওই মেয়েটার হাজব্যান্ড যদি জানে যে ও প্রেম করছে, ওর হাজব্যান্ড কি করবে বল? বল। তুই যেটা বলবি তুই বলা পাবো, কি করবে? ওর হাজব্যান্ড জানতে পারলো যে ওর বউ প্রেম করছে একটা অল্প বয়সী ছেলের সাথে। তুই তোর সাধারণ দৃষ্টিভঙ্গিতে বল, কোনো বুদ্ধি লাগে না, কোনো অ্যাপ্রোচ বাদ দে। তুই এটাকে কি বলবি, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? বল, তুই কি বলবি? এক বাক্যে উত্তর দে, ব্যাখ্যা ট্যাখ্যা না দিয়ে। তুই ব্যাখ্যা ছাড়া উত্তর কর যে কি করেছে, ভালো করেছে না খারাপ করেছে। বলটা কিছু উত্তর কর, বলটা কিছু উত্তর বল। অনেক রিলেশনশিপ আছে স্যার, যেগুলো হচ্ছে মানে এক্সট্রাভার্টের অ্যাফেয়ারটাকে আমরা খারাপভাবেই দেখি, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে জাস্টিফাই করার জায়গা থাকে। ঠিক আছে, হলো।
এবার সবাই তো আর জাস্টিফাই করবে না, অ্যাপারেন্টলি খারাপ, তো ওর বর ওকে ধরে পেটাবে না, আদর করবে, বল। নর্মাল উত্তর কর, ধরে নি অ্যাপারেন্টলি খারাপ, এবার ওর বর জানলো কি করবে, বললো তুই ভালো করেছিস, হ্যাঁ, তো এবার ও এসে বললো পিটিয়েছে, এ তখন আরো বেশি ডেসপারেট, চল পালা। সে যুগে ডিভোর্সের প্রবলেম ছিল, ওর কাছে পয়সা ছিল না, এবার ওই ছেলেটা কি করবে, পালাবে জন্য, তার মানে কি, মানে কাজটা অ্যাপারেন্টলি কি ইমোরাল, এবার সেটাকে করার জন্য কি করছো, বড় সড়ো চুরি করছে। এবার মাথায় রাখবি এটার নামই সাহিত্য, খারাপ কাজ করে আমরা ভালো বলে দিতে পারি। তুই গিয়ে দেখবি অনেক সিনেমাতে বড় বড় ডাক স্মাগলাররা হিরো হয়, টেরোরিস্টরা হিরো হয়, কেন হয় বুঝতে পেরেছিস, কারণটা হচ্ছে এটাই। এবার সেই ফলটাকে কিন্তু আমরা এখানটা হিরো বলেই করবো, যেমন ভাবে এটাকে প্রেজেন্ট করা হলো মনে হচ্ছে যেন ফলটার ভিক্টিমাইজড হয়ে গেল। এবার তুই খালি ভাব, তোকে আমি একটা চেক দিলাম, চেকটাকে তুই ভাঙিয়ে নিয়ে, মানে এরকম ভাবে ভাব, দেবু হচ্ছে, ধর তুই ওর নাম হচ্ছে ওয়াল্টার হাউ, দেবুর নাম কি বললাম, ওয়াল্টার হাউ, তার পাশে যে বসে আছে ওর নাম হলো কক্সন, ঠিক আছে, পরপর চরিত্রগুলোকে মাথায় ঢোকা। দেবুকে কি বললাম, ওয়াল্টার হাউ, ও হচ্ছে একটা সলিসিটার ফার্মের মানে জুনিয়র পার্টনার, একটা ফার্মের সলিসিটার ফার্ম, যারা সলিসিটার হয় তারাও লয়ার হয়, ঠিক আছে, আবার অ্যাডভোকেটরাও লয়ার হয়, দুটোর পার্থক্য মাথায় রাখবি। অ্যাডভোকেটরা কোর্টে কেস ধরে, সলিসিটাররা ডকুমেন্টেশন করে, দ্যাট মিনস তোর জায়গা জমি সংক্রান্ত যে দলিল বলিল যে সমস্ত কিছু কাজকর্ম হবে ওগুলো নিয়ে কারা কাজ করবে, সলিসিটাররা। তো দেবুর একটা বাবার সলিসিটারের ফার্ম আছে, সলিসিটার ফার্ম আছে, সেখানে দেবু হচ্ছে জুনিয়র পার্টনার, ওকে আমি কি বললাম, নাম হলো ওর ওয়াল্টার হাউ। তারপরের জনের নাম কি বললাম, কক্সন, সে হচ্ছে 60 বছরের একজন বয়স্ক হেড ক্লার্ক, তার পোস্ট ধরে নেবে হচ্ছে হেড ক্লার্ক। তার পাশের যেজন বসে রয়েছে তার নাম ধরবে হচ্ছে ডেভিস, সে নতুন বিয়ে করছে, বিয়ে শাদী করে পালিয়ে যাবে, পালিয়ে যাবে মানে ওই লন্ডন ছেড়ে চলে যাবে, ঠিক আছে। আর তার পাশের জনের নাম তুই ধরে নে হচ্ছে ফল্ডার, চারটা চরিত্র পেয়ে গেলি। তাহলে ফল্ডার হচ্ছে জুনিয়র ক্লার্ক, ডেভিস হচ্ছে জুনিয়র ক্লার্ক, কক্সন হচ্ছে হেড ক্লার্ক বা সিনিয়র ক্লার্ক, আর দেবু হচ্ছে আমার ওয়াল্টার হাউ, চারজন। এবার ডেভিস কাকে বললাম, 3 নাম্বারটাকে, সে আজকে কোথায় যাবে, সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া, টেক্সট বলে দেখতে হবে কোথায় যাচ্ছে, ঠিক আছে, সে আজকে ওখানটায় চলে যাবে। আজকে মানে আজকে ধরুন হচ্ছে শুক্রবার, ঠিক আছে, কালকে পরশু ছুটি, সে সোমবারে বেরিয়ে যাবে, মানে সে আজকের পর আর অফিস আসবে না, এটা হচ্ছে আজকে তার অফিসের লাস্ট ডে, ঠিক আছে, এটা তার পাশের জন জানে, ফল্ডার জানে। এবার সেদিন ওয়াল্টার হাউ মানে দেবু, সে একটা কাজে যাবে কোথাও বাইরে, বোল্টার কেস বা এ ধরনের কোনো একটা কেস নিয়ে কোনো একটা বাইরে কাজে যাবে। তো এবার তার টাকা লাগবে, তাদের ফার্ম হাউসের ফার্মের পাশেই ব্যাংক, সে কি করলো, একটা 9 পাউন্ডের চেক ইস্যু করলো, চেকটা হচ্ছে 9 পাউন্ডের। এবার গিয়ে দেখবি চেক লেখার পর পাশে আমরা একটা স্ল্যাশ দিয়ে দিই, তো স্ল্যাশটা দেওয়ার পিছনে একটাই কারণ, যাতে ওর পরে আর কেউ কোনো কিছু লিখতে না পারে। এবার সে সেদিন তাড়াহুড়োর মধ্যে, বা তার এটা স্বভাবই ছিল যে সে স্ল্যাশ দিত না, চেক ইস্যু করে দিল কত, 9 পাউন্ডের। গিয়ে ডাকলো কাকে, হেড ক্লার্ককে, পাশের জন্য, যে চেকটাকে ভাঙিয়ে নিয়েছিল। তো এবার হেড ক্লার্কের স্বভাব হচ্ছে ওকে খাবারটা গরম গরমই খেতে হবে, দুপুরের লাঞ্চ ওই গরম গরমই খাবে। এবার তখন ওই খাবার নিয়ে বসবে ওর টাইম, ও দেখবে যে এখন খাবার খেতে না বসে চেক আনতে খাবার তাহলে ঠান্ডা হয়ে যাবে। ও সেজন্য কি করলো, ডেভিস যাচ্ছিল পাশ দিয়ে, ডেভিস চেকটাকে ভাঙিয়ে দেবে। চেকটা ভাঙানোর দায়িত্ব কাকে দিল, ডেভিসকে। ডেভিসের কিন্তু সেই দিনের পর আর অফিসে আসার কোনো ব্যাপার নেই। এবার ডেভিস সেদিন যেহেতু অফিসে এসে আর তারপরে আসবে না, তার ফেয়ারওয়েল পার্টি ছিল, তো ডেভিস কি করলো, ফেয়ারওয়েল পার্টিতে যাবে এখন, সে তখন চেকটা গিয়ে ফল্ডারকে দিল। ফল্ডার হচ্ছে আমাদের যে গল্পের ট্র্যাজিক হিরো, ফল্ডার চেকটা ভাঙিয়ে নিয়ে, এবার ফল্ডার যেই হাতে চেকটা ফেলো, দেখতে পেলে কি লেখা আছে কত, 9। ওর মাথায় সাথে সাথে বুদ্ধি চলে আসতো যে ভাই 9টাকে তাহলে 90 করে দাও, 9কে 90 করতে খাটি নাই, 0 লাগিয়ে দিল, TY করে দিল। এবার
ফল্ডার চেকটাকে ভাঙালো, ভাঙিয়ে নিয়েছে, কাকে দিল? ডেভিস ভাঙাতে দিয়েছিল, ডেভিসকে দিল। ডেভিস গিয়ে কাকে দিল? হেড ক্লার্ককে দিল। হেড ক্লার্ক গিয়ে কাকে দিল? ওয়াল্টার হাউ। তাহলে ওয়াল্টার হাউয়ের কাছে কি যারা তথ্য রয়েছে? কেকটা ভাঙিয়েছে কক্সন। কক্সনের কাছে কি জানা তথ্য রয়েছে? চেকটা ভাঙিয়েছে ডেভিস। ডেভিস মার্কেটে নাই। তার মানে কি গ্যাপিং হয়ে গেল? সে যুগে ফোন লাগালো আর সাথে সাথে ডেভিসকে পেয়ে গেল, এরকম ব্যাপার নেই। তো গল্পটা এখান থেকে শুরু, ঠিক আছে? যে এরকম ভাবে কি করলো, ফল্ডার ফর্জারি করলো। এবার সেদিন কি হচ্ছে, ওয়াল্টার হাউ চেক থেকে টাকাটা নিল 9 পাউন্ড। ফল্ডার কি করলো, 90 পাউন্ড ভাঙালো, 81 পাউন্ড নিজের কাছে রাখলো, বাদ বাকিটা দিয়ে দিল, 9 পাউন্ড দিয়ে দিল। ওয়াল্টার হাউ এই 9 পাউন্ড নিল, নিয়ে সে কিন্তু সেদিনের মতো চলে গেল। এবার গিয়ে দেখবি যারা চেক ইস্যু করে তারা চেকের কাউন্টার ফয়েলে অ্যামাউন্টটা লিখে রাখে, যাতে হিসাবে সুবিধা হয়। এই যুগে মনে করেন আমরা অতখানি করি না, বাট আগেকার মানুষ চেক ইস্যু করছে মানে দেখবি ওই ইয়ে ইস্যু হয় না, যে চাঁদা তোলে, এদিকে লিখে রাখে, তো ছোট অংশটা কাউন্টার ফয়েল বলে ওটাকে, ওখানটায় লিখে রাখে। তো চেক বই ওখানে এদিকে দেখ, চেকের ওখানটায় থাকে না, পিছন দিকে দেখবি একটা জায়গা থাকে, ওখানটায় চেকের নাম্বার বসে লিখে রাখতে হবে। আর এটা সেই যুগের কথা হচ্ছে, ওদের ওখানটায় কাউন্টার ফয়েলটাই ছিল। এবার তো ফল্ডার ধরে আমরা ধরে নিলাম যেটা হচ্ছে তার টেম্পোরারি ইনস্যানিটি, হেল্পলেস হয়ে রয়েছে ছেলেটা, এরকম একটা সুযোগ পেল, দুম করে চুরি করে নিল। তো এটাকে আমরা মোমেন্টারি বা টেম্পোরারি ইনস্যানিটি বলতে পারি। এবার মোমেন্টারি বা টেম্পোরারি ইনস্যানিটি সময়ের সাথে সাথে কিন্তু নাই হয়ে যায়। ক্ষণিকের ভুল, ভাবলাম সেন্য সে চুরিটাকে করে নিল। এবার চুরিটার মধ্যে প্ল্যানিং দেখ, যে ডেভিস তো চলে যাচ্ছে, কেউ তাহলে আমি যে নিয়েছি চেক এটা আর কেউ মাথাতে নিয়ে আসতে পারবে না। ওয়াল্টার হাউ করলো, সেদিন বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে অফিসে মোটামুটি 3-4 দিন পরে আসলো, বুঝতে পেরেছিস? তো যেদিন অফিসে এলো ওয়াল্টার হাউ, ফল্ডার কি তককে তককে ছিল। ফল্ডারের জানা ছিল যে ওয়াল্টার হাউ এসে চেকটাকে কোথায় রাখে। যখন এসে অফিসে জয়েন করলো ওয়াল্টার হাউ, ফল্ডার ফাঁকা পেয়ে কি করলো, চেকটাকে নিল, কাউন্টার ফয়েলে গিয়েও 90 করলো। এই যে কাউন্টার ফয়েলে 90টা করলো, অতি চালাকি কিসের লক্ষণ? বললেন অতি চালাকের গলায় দড়ি। তো ও যে এই কাজটা করলো, এটা কিন্তু কি হয়ে ফেসে গেল। ওর প্ল্যানিংটা কি ছিল, যে লোকজন ডেভিসের উপরে দোষ পাঠিয়ে দেবে, ডেভিসকে মার্কেটে খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? তারপরে তো কি ধরা পড়তে পারতো। আর যেদিন ফল্ডার ধরা পড়ছে সেদিনই রাতে কিন্তু ফল্ডারের পালিয়ে যাওয়ার কথা, রুথের সাথে সেদিনই ফল্ডারের পালিয়ে যাওয়ার কথা। বাট ফল্ডার কি করেছে, চেকটাকে অল্টার করেছে। এবার আমরা নাটকের শুরুতে দেখতে পাচ্ছি কি, ওয়াল্টার হাউ নিজের ঘরে বসে টাকা গুনছে। কি হচ্ছে, বারবার হিসেবে গন্ডগোল কেন হচ্ছে, এত টাকা কমে যাচ্ছে কেন? চেক বই দিয়ে দেখছে 90, এত টাকা কবে উঠালাম? অন্যদিন মনে কর 14, 22, 25 এরকম করে উঠেছে, 90 এত পরিমাণে টাকা উঠে দিয়েছি। তখন ওর মাথায় আসতো, যারে এই দিন তো আমি 90 চেক কোনো কিছু ইস্যু করিনি, এই দিন আমি বাইরে গেছিলাম, এই দিন তো আমি 9-এর চেক ইস্যু করেছি। তাহলে তখন মাথায় আসতো যে তাহলে কেউ চেকটা অল্টার করেছে। তাহলে ইনস্ট্যান্ট কাকে ধরবে? এবার কক্সানকে ডাকলো, এই চেকটা তোমাকে ভাঙাতে দিয়েছিলাম, 9 পাউন্ডের ছিল, ক্যাজুয়ালি বললো। তো এবার দেখালো ওকে 9টা কত হয়েছে, 90। তো তখন নর্মালি সন্দেহ কোথায় চলে যাবে, যে হ্যাঁ আমি তো ওটা কাকে দিয়েছিলাম, ডেভিসকে, আর ডেভিস সেদিন থেকে নেই। তার মানে টোটাল সন্দেহটা চলে গেল কার উপরে, ডেভিসের উপরে। ফল্ডারের উপরে কিন্তু কোনো সন্দেহ নেই। এবার ওদের মাথায় আসলো, ওটা ফার্স্টে ব্যাংকের পাসবুক দেখে মেলাচ্ছে। এবার ভাবলো দেখি চেকে কি করা আছে, চেকে গিয়ে দেখতে পাচ্ছি ওখানটাও 90 করা আছে। এবার ওয়াল্টার হাউয়ের মাথায় আসছে যে যেদিন চেকটাকে ইস্যু করেছিলাম, যেদিনকার ঘটনা, সেদিনের পর থেকে জবে আমি এসছি, তারপরে আর ডেভিস কোনো অফিসে আসে, বুঝতে পারলি? ডেভিসে সেদিন চলে গেছে, তাহলে চেকটাকে অল্টার করা হয়েছে, কাউন্টার ফয়েলটাকে। তার মানে কি এটা পরে করা হয়েছে, আগে না? তো তার মানে কি ডেভিস এটাকে আর অল্টার করেনি। তাহলে যে অল্টার করেছে সে এখন কোথায় আছে, ব্যাংকের মধ্যেই আছে। তো নর্মালি সন্দেহ কার উপরে পড়বে, কক্সানের উপরে। কিন্তু কক্সান বহুদিন ধরে ওই অফিসে রয়েছে,
তার যে দেখবি একটা খুব সুন্দর কথা আছে, দেয়ার ইজ সামথিং, মানে দেয়ার ইজ ক্যারেক্টার ইন সামথিং, এরকম একটা ক্যারেক্টার দিয়ে একটা লাইন লেখা আছে খুব সুন্দর, যে মানুষের ক্যারেক্টার বহু সময় মানুষকে বাঁচিয়ে দেয়। মানে মেন বক্তব্যটা যে কক্সান ওর উপরে সন্দেহটা করতেই পারত, বাট ওর আচরণ চালচলন এতদিন ধরে রেপুটেশন যেটা রয়েছে তাতে কক্সানের উপরে কোনো সন্দেহ গেল না। কিন্তু সন্দেহটা ডেভিসের, কিন্তু ওদের মাথায় হতো এটা তো ডেভিস করেনি, যে করেছে সে এখন এখানটায় আছে। তখন ওদের মাথায় আসতো ঠিক আছে ব্যাংক তো পাশেই আছে, ব্যাংকের ক্যাশিয়ারকে ডাকা হবে, ব্যাংকের ক্যাশিয়ারকে গিয়ে চেকটা দেখিয়ে বলা হলো এই চেকটা যবে ভাঙানো হয়েছে মনে আছে? হ্যাঁ খুব ভালো মনে আছে, সেদিন লাঞ্চের আগে এই চেকটাই আমি লাস্ট এনক্যাশ করেছি, তুমি তাকে চিনতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো। তো এবার আসলো কে ক্যাশিয়ার, ক্যাশিয়ারের নাম হচ্ছে কাউলে। সেই কাউলে এসে এবার কাকে আইডেন্টিফাই করছে? ফল্ডারকে। এবার ফল্ডার কেন চুরি করলো? এক নাম্বার সে ছিল জুনিয়র ক্লার্ক, ঠিক আছে। এবার গিয়ে দেখবি যেখানটায় মানে দেখানো হচ্ছে যে নাটকটা শুরু যখন হচ্ছে তখন অফিসে কক্সানের সাথে কথা বলছে রুথ। রুথ ফল্ডারের বাড়িতে গিয়ে ফল্ডারকে পায়নি, ডিরেক্ট চলে এসছে অফিসে, ঠিক আছে। ওখানটায় এসে ফল্ডারের সাথে কথা বলছে, ফল্ডারের সাথে কথা বলে সেদিনই রাতের বেলা কিন্তু পালাবে। রুথ ওখান থেকে গেছে। তারপরের ঘটনা হচ্ছে ফর্জারি ডিটেক্ট করবে। এবার ফল্ডার চুরিটা কেন করলো বললাম? রুথকে নিয়ে পালাবে তাই। রুথের কি আছে? আবার দুটো ছোট বাচ্চা আছে, তো ন্যাচারালি তার উপরে একটা হিউজ মনিটারি প্রেসার রয়েছে। এবার এই মনিটারি প্রেসারটা লোকজন বুঝলো, তাহলে গিয়ে দেখবি যে প্রত্যেকটা লোকের লাইফে এরকম কোনো না কোনো মনিটারি প্রেসার আছে, সবাই নিজের মতন করে নিজের জায়গায় ভিখারি। তো এবার এই যে মনিটারি প্রেসারটা আছে এর জন্য আমি কি করবো? চুরি করবো। এবার কোন কাজটাকে জাস্টিফাই করবো আমরা নাটকটা পড়ে বলতো? এক নম্বর চুরির কাজটাকে, দুই নম্বর ইমোরাল রিলেশনশিপটাকে। এবার যদিও এটার কিন্তু একটা বড় সড়ো ইম্প্যাক্ট সোসাইটিতে পড়েছিল। উইনস্টন চার্চিলের নাম শুনেছি, তিনি এই নাটকটার প্রথম দিন উদ্বোধনে ছিলেন। এবার মানে আলটিমেটলি কি হলো, ফল্ডারকে ধরে জেলে ভরে দেওয়া হবে। তো এবার ফল্ডার বেসিক মানুষটা তো ভালো ছিল, ও তো হচ্ছে হার্ড হার্ডেন্ড ক্রিমিনাল না। তো এবার ফল্ডারকে যদি আমরা হার্ড হার্ডেন্ড ক্রিমিনাল না বলি তাহলে মাথায় রাখবো কাউকেই কিন্তু আমরা আর হার্ড হার্ডেন্ড ক্রিমিনাল বলতে পারি না। প্রত্যেকটা মানুষ কিন্তু জন্মসূত্রে খারাপ কেউ হয় না। ফল্ডার যেটা করেছে সেটা বলতে পারি ওটা তার একটা এক্সেসিভ প্রেসার ছিল। এবার ওই জিনিসটাকে হাইলাইট দিয়ে বিচার ব্যবস্থা দেখানো হচ্ছে যে জুডিশিয়ারি তখনকার দিনে কেমন ছিল। জুরি কথাটা বুঝি আমরা, জুরি কি? মালদায় জুরি আছে কোর্টে? কোন কোর্টে জুরি থাকবে এখন বল? এখন তাহলে সুপ্রিম কোর্টে জুরি আছে তাই না? আমি কেমন করে যাবো? ওরা তো বলছে আছে। জুরি হতে গেলে ল পড়তে হয় কি হয় না? জুরি হতে গেলে ল পড়তে হবে কি হবে না? আমি জানি না, আমাকে উত্তর দেন না, তারপর তো বলবো তো আমি। এটা হচ্ছে প্রিভিয়াস নলেজ টেস্টিং চলছে। বিয়ে পড়ে যেতাম তো বল জুরি কারা হবে? আমি জুরি হতে পারবো কি পারবো না? উল্টি তুই জুরি হতে পারবি কি পারবি না? তো মাথায় রাখবি আমরা সবাই জুরি হতে পারবো, ঠিক আছে। রুস্তম নামে কোনো সিনেমা দেখেছিলি? হ্যাঁ, তো রুস্তম দেখলে তো জুরি পাড়া উচিত, মানে সিনেমাটাও মন দিয়ে দেখিস না। তো মাথায় রাখবি রুস্তম যে ঘটনার উপরে সেটা সত্য ঘটনাই ছিল। ভারতবর্ষে জুরি ব্যবস্থা সেই রুস্তম কেসের পর থেকে উঠে যায়, বুঝতে পারলি? রুস্তমে যা যা দেখানো হলো সেখানে গিয়ে রায়টা দেখতে পেলাম কার পেপারে গেল, রুস্তমের পেপারে। তারপর থেকে ভারতবর্ষে জুরি আর রাখা হয়নি। তো জুরি দেখবি আমরা গ্রামারে পড়ে দেখি গ্রুপ অফ জাজেস, কালেকটিভ নাউন। জুরিকে কখনো আমরা সিঙ্গুলারও করতে পারি, কখনো প্লুরালও করতে পারি। যদি সবাই একমত হলো জুরি সিঙ্গুলার নাম্বার, জুরির মত ডিভাইড করলো তাহলে জুরি প্লুরাল। তাহলে জুরি বলতে মাথায় রাখবো কি গ্রুপ অফ জাজেস। তার মানে এটা না
যে তাদেরকে ল পড়ে আসতে হবে। আজকে তুই ভুল করেছিস না ঠিক করেছিস এটা বোঝার জন্য আমাকে কিন্তু ল পড়তে হচ্ছে না, তুইও বিচার করতে পারবি যে এটা ভুল কাজ না ঠিক কাজ। তাহলে জুরিটা কি হতো? রেসপেক্টেবল সিটিজেন্স অফ দ্যাট সিটি। বুঝতে পারলি? ওই শহরে যারা মান্যগণ্য ব্যক্তি হতো তারা হতো জুরি। জুরি কনসেপ্টটা খুব সুন্দর কনসেপ্ট ছিল, যাতে জাজরা পার্সিয়ালিটি করার সুযোগ পেত না। একক জাজের উপরে আমি টোটাল দায়িত্ব ছেড়ে দিচ্ছি, তো জাজ যদি করাপ্টেড হয় তো সে কারণে কি 15-20 জন 25 জনের মতন করে জুরি বসিয়ে দেওয়া হতো। এবার যারা লয়ার হতো তারা গিয়ে সব কিছু প্রুভ করতো কার সামনে? জুরির সামনে। জাজও আছে, জুরিও আছে। এবার জুরিদেরকে কনভিন্স করাতে হবে, লয়াররা যেরকমভাবে কনভিন্স করাবে। তো এবার জুরিরা এবার নিজস্ব ওপিনিয়ন দেবে, জুরিদের মধ্যে ডিফার করতে পারে ওপিনিয়ন। তখন কি হয়ে গেল? জুরি প্লুরাল নাম্বার। ওপিনিয়ন ডিফার করলো না, সবাই বললো যে ফল্ডার কনভিক্টেড, তাহলে ফল্ডার দোষী। সবাই বললো ফল্ডার কনভিক্টেড না, তাহলে ফল্ডার দোষী না। তো এবার দেখা গেলো যে বেশিরভাগ জন বললো ফল্ডার দোষী, তাহলে আবার ফল্ডার দোষী। জুরিরা যেটা বলবে, এবার জুরিরা খালি দুটো উত্তর করতে পারতো, কনভিক্টেড আর নট কনভিক্টেড। এবার জুরি মনে করে বললো কনভিক্টেড, জাজ কিন্তু সেটা শুনতে বাধ্য না। জাজ আলটিমেটলি নিজের ডিসিশন নেয়, জুরিদের কাছ থেকে একটা ওপিনিয়ন নেওয়া যেতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যত কেসে আজ পর্যন্ত বিশ্বব্যাপী জুরি ছিল, প্রত্যেকটা কেসে জাজরা কিন্তু জুরি যেরকমভাবে বলেছে সেরকমভাবেই বিচার দিয়েছে। বুঝতে পেরেছিস? জুরির কথা জাজ শুনতে বাধ্য না। জুরি যদি বললো নির্দোষ, জাজ কিন্তু দোষী প্রমাণ করতে পারে, জাজ নিজের মতন ইয়ে করবে। বাট প্রত্যেকটা ক্ষেত্রে কি দেখা গেছে, জুরিদের ডিসিশনটাকে ফাইনাল করে জাজরা ধরে নিয়েছে, জাজরা তার উপরে শাস্তি দিয়েছে। দ্যাট মিনস বলে দেওয়া হলো দোষী। এবার যে দোষ করেছে সেই দোষ অনুসারে তার কি শাস্তি হওয়া হবে সেটা ঠিক করবে জাজ। তো আমরা এখানটা দেখতে পাবো যে জুরির সামনে, জাজের সামনে দুজন লয়ার রয়েছে, একজন সিনিয়র, একজন জুনিয়র। ঠিক আছে? এরা দুজন মিলে কেসটাকে প্রুভ করার চেষ্টা করে। তো যে ম্যাচিওর, সে তার নিজের ম্যাচুরিটি দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করবে যে ফল্ডার ভুল করেছে। যে ইয়াং ব্লাড, সে অন্য রকমের একটা ইমোশনাল রিজন দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে ফল্ডার এটা ভুল করেনি। কখনোই কিন্তু ফল্ডারের জাজ গিয়ে জুরির সামনে এটা প্রমাণ করলো না যে ফল্ডার চুরিটা করেনি। ফল্ডার চুরি করেছে, বাট সেই চুরি করার পিছনে প্রেক্ষাপটটা কি সেইটাকে বোঝানোর চেষ্টা করেছে। বাট সেই প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটকে বুঝবে কারা? যারা ইমোশনাল। জাজ মানে কি? সে তো ইমোশনলেস। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি, সে গিয়ে ফল্ডার কনভিক্টেড হল। ওইটা একটা সিন। এবার ফল্ডার মনে কর জেলে গিয়ে তার আচরণ খুব ভালো, তাকে সময়ের আগে রিলিজ দিয়ে দেওয়া হলো। এবার ইন দ্য মিন টাইম ফল্ডার তো জেলে চলে গেল, রুথ জানতে পারলো ওটা। রুথ এবার কোথায় গেল? ওর হাজব্যান্ডের কাছে। হাজব্যান্ড সব জেনেছে যে ওর সাথে ওর অ্যাফেয়ার ছিল। হাজব্যান্ডের অত্যাচার আরও বেড়ে গেল। রুথ কি করলো? এবার বাড়ি ছাড়বে। এবার মেয়েটা হচ্ছে আনস্কিল্ড, কাজকর্ম কিছু জানে না। তো আনস্কিল্ড মেয়ে কি কাজ করবে? সে হচ্ছে সেলাইয়ের কাজ করা শুরু করবে। এবার সারা দিন ধরে কাজ করতো, তারপরে মেয়েটা গিয়ে দুবেলার বাচ্চাদের জন্য খাবার জোটাতে পারতো না। তখন সে কি করলো? প্রস্টিটিউশন শুরু করে দিল। যে তার এমপ্লয়ার ছিল তারই সে কেপ্ট হয়ে গেল। এতে সে দেখতে পাচ্ছে যে তার লাইফস্টাইল ভালো করে যাচ্ছে। এটা হচ্ছে রুথের ঘটনা। এবার ফলটা ছাড়া পেলো, ফলটা ছাড়া পেয়ে বাড়িতে গেল, বাড়ির লোকজন ওকে কেউ পাত্তা দিল না। রুথ কোথায় আছে ফল্ডার জানেন। ফল্ডার কি করলো? এবার কাজের খোঁজে গেল, বাট যেই নাম সবাই শুনে নিচ্ছে ফল্ডার আর তার হিস্ট্রি শুনছে, কেউ তাকে কিন্তু কাজ দিচ্ছে না। আর ফল্ডারকে যেহেতু আগে ছাড়া হয়েছিল, তাকে বলে দেওয়া হয়েছিল তুমি একটা নির্দিষ্ট টাইমে গিয়ে হাজিরা দিয়ে আসবে। যেহেতু আগে ছেড়েছে তার গুড কন্ডাক্টের জন্য, একটা নির্দিষ্ট টাইমে যাবে, গিয়ে সে হাজিরা দিয়ে আসবে। তো ফল্ডার সেই মতন হাজিরা দিতে যেত। বাট এবার এক জায়গায় সে কি করলো? নিজের নামটাকে চেঞ্জ করে চাকরি জোগাড় করলো। তো তার মানে দেখ, একটা ক্রাইম ওকে দিয়ে আরেকটা ক্রাইম করার জন্য প্রম্পট করলো। ওখানটায় যখন জানাজানি হলো যে ফল্ডার এরকম নাম চেঞ্জ করে চাকরি পেয়েছে আর ফল্ডারের মধ্যে হাজিরা মিস করেছিল, তখন আবার তার নামে রিপোর্টিং হয়ে গেল। পুলিশ আবার তাকে খুঁজে বেড়াচ্ছে। ফল্ডার এখন থাকে কোথায়? একটা পার্কের মধ্যে। হঠাৎ করে একদিন পার্কে কার সাথে দেখা? রুথের সাথে। তো যেই রুথের সাথে দেখা, রুথ তখন আবার স্বপ্ন দেখতে শুরু করলো যে ফল্ডারকে নিয়ে থাকবে। তো এবার রুথ বুদ্ধিমতী মেয়ে, সে ঠিক করলো যে ফল্ডার কোথাও চাকরি পাবে না। তাহলে চাকরি কোথায় পাবে? আবার যদি ওই আগের ফার্মে যায়, সিম্প্যাথিক গ্রাউন্ডে, ওখানটায় চাকরি হতে পারে। রুথ কি চলে গেল? ফল্ডারকে না পাঠিয়ে নিজে চলে গেল। কনভিন্স করার চেষ্টা করছে।
সেদিনই ওই অফিসে একজন ক্লার্ক নেওয়ার কথা আছে, কক্সরের দায়িত্ব আছে, কক্সর সেদিন লোক ডেকেও রেখেছে। বাট যেহেতু ফল্ডার আসবে, ফল্ডারের প্রতি একটা সিম্প্যাথেটিক গ্রাউন্ড কাজ করছে, সেহেতু সেই কক্সন কি করলো, নিল না। জুনিয়র পার্টনারকে ছিল ওয়াল্টার হাউ, সে কিন্তু ফল্ডারকে নেওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার। বাট সিনিয়র পার্টনার জেমস হাউ, সে ভাবলো যে ফল্ডারকে যদি নেই তাহলে আমার অফিসের ক্ষতি আছে। এক নাম্বার সে যেটা করেছে সেটা বড় সড়ো সুইন্ডলিং, এটা বড় সড়ো ধোকাধাড়ি। এবার গিয়ে দেখবি যে বেশিরভাগ প্রাইভেট স্কুলে যারা চাকরি করে তাদের বয়স কত হয় বল? মোটামুটি দেখবি সবকটা, মানে ছেলেদের, মেয়েদের দিয়ে ধরবি না এটা। এক নাম্বার এখানটায় কোনো ছেলে গিয়ে দেখবি যে 30-এর পরে আছে, বেশিরভাগটাই কেটে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এটা কি, যতদিন তার উপরে রেসপন্সিবিলিটি আসছে না সে ততদিন ওখানটায় আছে, ঠিক আছে। বাট যেই তার উপরে রেসপন্সিবিলিটি চলে আসলো, তার তো ইনকাম এবার বেশি করতে হবে। তো তার মানে কি, ওকে যদি ওখানটায় রাখে তখন গিয়ে তাকে বেশি পয়সা দিতে হবে। তো ওনারাও চায় না যে এরকম ধরনের ছেলেরা থাকবে। যারই ফ্যামিলি অব্লিগেশন চলে আসে সে কিন্তু কাজে মনটা কম দেবে, ওর আবার বেশি টাকা চাই। হেক্টর ফ্রোমেন আমাদের ওই জেমস হাউ, সে একদম এইটাই হচ্ছে তার ভাবনা, যে এক নাম্বার ফল্ডার কিসে জড়িয়ে রয়েছে, একটা ইমোরাল রিলেশনশিপে জড়িয়ে রয়েছে। সেই ইমোরাল রিলেশনশিপটাকে এস্টাবলিশ করবে। পয়সা নেই, তার মানে কি যে পয়সাটা আমরা দেবো সেটা তার জন্য যথেষ্ট হবে না, ও তো আবার তাহলে চুরি করবে। আর যেহেতু রিলেশনশিপটা ইমোরাল, ওখান থেকে হঠাৎ করে ডিভোর্সও হবে না, ওর আরও বেশি করে ঝামেলা থাকবে, ও কাজটা মন দিয়ে করতে পারবে। সিম্পলি এই কারণে তারা ফল্ডারকে কাজে দেবে না, এটা সে ঠিক করলো। বাট রুট, ঠিক আছে, আলটিমেটলি ওদের কাছে প্রমিস করলো যে ঠিক আছে আমি ফল্ডারকে বিয়ে করবো না, করে টোরে ফল্ডারকে ওখানটায় কাজে নেওয়ার জন্য রাজি করালো। ঠিক সেই মুহূর্তে অফিসে ঢুকে গেল কি ডিটেকটিভ, ফল্ডারের খোঁজ করতে। আর ইন দ্য মিন টাইম ডিভোর্স কেন, ওই হবে কি হবে এটা নিয়ে ডিভোর্সের ব্যাপারটা দায়িত্ব নিল হচ্ছে ওয়াল্টার হাউ। ওই সময় সে আলোচনা হচ্ছিল, তাতে জানতে পারা গেল যে রুথ হচ্ছে প্রেগন্যান্ট। এই খবরটা কার কানে চলে গেল, ফল্ডারের কানে চলে গেল। ফল্ডার এবার দেখ, একেই সে মেন্টালি একটা ব্রোকেন কন্ডিশনে ছিল, জানতে পারলো কি রুথ হচ্ছে প্রেগনেন্ট। তো ওকে নিয়ে যে একটা নতুন স্বপ্ন ছিল সেটা তার সেই মুহূর্তে তৈরি হচ্ছে না। সেই মুহূর্তে আবার কে তাকে ধরতে এসছে, পুলিশ। ও দেখতে পাচ্ছে যে ওর আর কোনো হোপ নেই, ও সেজন্য বাঁচার জন্য কি হচ্ছে, ঝটপটানি করতে করতে গিয়ে বাইরে ঝাঁপ দিয়ে সুইসাইড করে দিচ্ছে। এটা হচ্ছে গল্প, প্রথম দিককারটা প্লট, আর বাদ বাকিগুলো পরে খালি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, যে কেন ফল্ডারকে ছেড়ে দেওয়া উচিত, কেন ফল্ডারকে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে বিচার করা উচিত। বুঝতে পারলি? বাড়ি থেকে সামারি পড়ে চলে আসবি, এটা টেক্সটে যে কদিন লাগে সে কদিন শেষ করবো।